দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারের 3R প্ল্যান নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শাবিব এহসান। জনাব এহসান, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে যেটি জানতে চাইব সেটি হচ্ছে এই যে সরকারের যে পরিকল্পনা 3R, এই পরিকল্পনা, এই কৌশল নিয়ে যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। ধন্যবাদ। না, আসলে এটা এটা খুবই কার্যকর একটি, আসলে আমি মনে করি একটা কৌশল। কারণ বর্তমান অর্থনীতির যে অবস্থান, বিশেষ করে গত সরকারের সময়, মানে গত সরকার আগের সরকারের সময় অর্থনীতি যে একটা ভঙ্গুর অবস্থায় আমাদের আসলে রেখে গিয়েছে, এবং আমরা সবাই জানি যে আমাদের অর্থনীতির যে বেজ লাইন, সেই জায়গাটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে। সেইখানে একটা এই ধরনের একটি বড় পরিকল্পনা ছাড়া এবং একটা ডিটেলস একটা রোড ম্যাপ ছাড়া আসলে কোনোভাবেই আমাদের এই অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব না। কারণ স্বাভাবিক যে গতি থাকে অর্থনীতির, সেখান থেকে সেভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসাটা সম্ভব হবে না। ফলে একটা আমরা যেটা বলি যেটা কিক স্টার্ট, সেটা একটা দরকার, এবং সেই জন্য আসলে এই ধরনের একটি পরিকল্পনা খুবই প্রয়োজন এবং একটি নীতি। এবং এবং আমি আরেকটা কথা একটু সাথে বলি যে আসলে শুধু পরিকল্পনা করলেই হবে না, এটা বাস্তবায়ন, বিশেষ করে মাঠ পর্যায়ে যে যারা নাকি বাস্তবায়ন করে, তাদের সদিচ্ছা, তাদের মানসিকতা, সেইটার যদি পরিবর্তন না হয়, তাহলে দেখবেন যে এই সব পরিকল্পনার জন্য যেসব সার্কুলারগুলো হবে, এসআরওগুলো হবে, সেগুলো আসলে তখন আর ব্যবসা বান্ধব হবে না। সেগুলো আসলে সার্কুলারের জায়গাতেই থাকবে, কিন্তু বাস্তবে সেটা মানে মাঠ পর্যায়ের বাস্তবায়ন সেটা হবে না। ফলে বাস্তবায়নযোগ্য এই এই তাদের যে মানে একটি প্ল্যান থাকে, সেটা আসলে সরকারের নজরে দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখছিলাম যে পরিকল্পনার মধ্যে 2030-31 অর্থ বছরে জিডিপি 8.5-এ উন্নীত করা, এই যে এটা করতে গেলে কি কি কর্মসূচি আরো নিতে হবে এবং বাস্তবায়নটা কিভাবে করতে হবে? জি, আমি আসলে সেটাই বলতে চাচ্ছিলাম যে দেখেন, এখানে তো সারা বিশ্বে কিন্তু এখন আসলে প্রাইভেট সেক্টরের কিন্তু এখন মানে অর্থনীতির মূল চালিকা শক্তি প্রাইভেট সেক্টর। এখন কিন্তু সরকারিভাবে অর্থনীতি পরিচালনা করা হয় না, তারা আসলে রোডটা দেখায় দেয়, চলতে হয় প্রাইভেট সেক্টরেরই। এখন এই চলার পথে যদি হার্ডেল সৃষ্টি করতে থাকে বিভিন্ন জায়গাতে, ব্যবসা বাণিজ্য বলেন বা বিশেষ করে আপনার বাণিজ্যের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনার আমাদের এই জিডিপি বলেন বা যেটা বলেন ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর কথা বলেন, আমাদের ওন সোর্সের রেভিনিউ বাড়ানোর কথা বলেন, কোনোটাই বাস্তবায়িত হবে না যদি না এই চলার পথে স্মুথ না হয়। এই জন্য যে কাজটা করতে হবে, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যারা এখানে সত্যিকারের ভুক্তভোগী, আপনার সিভিল সোসাইটি এবং যারা নাকি পাবলিক সেক্টরে কাজ করে, তাদেরকে সাথে নিয়ে তারা তারা কোথায় কোথায় হার্ডেলস ফেস করে এবং কি কি করলে তাদের চলার গতিটা স্মুথ হবে, সেই জিনিসগুলোকে একদম ফিল্ড পর্যায়ে সমাধান করে আনতে হবে। তাহলে আসলে আপনার 2030 বলেন, তারপরে আমাদের 32-এর যে উন্নত বিশ্বে যাওয়া বা যেগুলোই বলেন, এই সবগুলো বাস্তবায়ন সম্ভব। কিন্তু শুধু কাগজে কলমে যদি আমরা বারবার বলি, এই যে বিনিয়োগ সম্মেলন হয়, এর আগেও একবার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সময়, এখন হলো, এগুলা করে আসলে খুব বেশি রেজাল্ট আসবে না। এগুলোতে খালি খরচই হবে। তার থেকে মানে যারা ফিল্ড লেভেলের ছোট মাঝারি ব্যবসায়ী আছে, তারাই তো মূল শক্তি বেজ লাইন, তাদের সাথে কথা বলে আমার মনে হয় এরকম একটা পরিকল্পনাটা ফাইনালাইজ করা উচিত। এবং সেটার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? এখন যে অবস্থায় আছে আমাদের অর্থনীতি, এই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে এবং আমাদের জিডিপি প্রবৃদ্ধি 8.1 বা 8.8-এর উপরে যদি আমরা নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আসলে বাধাগুলো কি আছে এবং কোন পরিকল্পনাটা গ্রহণ করা উচিত? বাধা আমি যেটা বারবার বলার চেষ্টা করতেছি, সেটা হলো যে বাধা হলো যে আমাদের বাস্তবায়ন ক্ষেত্রে আমাদের নীতি অনেক ভালো আছে, আমাদের অনেকগুলো আইন আছে, কিন্তু এগুলো বাস্তবায়ন কোনোভাবেই মানে ভালো মতন করা হয় না। যারা বাস্তবায়নের সাথে জড়িত থাকে, নিচের দিকের কর্মচারী কর্মকর্তারা, ওনারা আসলে অনেক বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়াতে তারা বারবার হার্ডেল সৃষ্টি করে, এবং এইটাকে যদি আপনি ঠিক করে আনতে না পারেন, যেমন একটা দেশের আমি যদি বলি যে এনপিএল, নন পারফরমেন্স লোন, আপনি 30%, এটা দিকে আপনার জিডিপি গ্রোথ করা সম্ভব? তাহলে এই জায়গাটা নতুন করে লোন দেওয়ার আগে যারা পূর্ণ খেলাতে হবে, এর বাইরে আসলে কোনো কিছু করার নেই। আপনি যদি বাস্তবায়নটা যদি নাকি ইউজার ফ্রেন্ডলি না হয়, মানে ব্যবসা বান্ধব না হয় পরিবেশ,
তার বাইরে আসলে খুব বেশি কিছু করার নাই। এবং আমি মনে করি যে এই জন্য, এবং সবচেয়ে বড় কথা হলো আমার কর্মসংস্থান বাড়াতে হবে। আপনি যদি কর্মসংস্থান না বাড়ান তাহলে সবকিছু ফেল করবে। এবং কর্মসংস্থান বাড়াতে গেলে কর্মমুখী শিল্পায়ন গড়তে হবে, এবং কর্মমুখী শিল্পায়ন করার জন্য যা যা করা প্রয়োজন সেরকম ভাবে নীতিটা তৈরি করতে হবে। জি, সেটা তো নিশ্চয়ই করতে হবে। একটু আশার কথা আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা দেখেছি যে ইন্টারিম সরকার যখন ছিল বা এর আগে যখন ছিল, যে ইনভেস্টমেন্টের একটা ব্যাপার ছিল, বা দেশে ইনভেস্টমেন্ট একটু কম ছিল, এখন সেটা কি বাড়বে কিনা বা সেটাও একটা এক্সেলারেট করবে কিনা আমাদের অর্থনীতিকে? ইনভেস্টমেন্ট বাড়লে তো অবশ্যই করবে, কিন্তু আমি যদি বলি যে আপনি যদি বাজেটে দেখেন যে 1 ট্রিলিয়ন টাকা মানে এক্সট্রা আদায় করতে হবে, এমনিতেও অনেক বড় একটা বাজেট। তারপরে গতবারে আমরা যা আদায় করেছিলাম তার তুলনায় বৈশ্বিক কারণে এখন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খারাপ, সেখানে $1 ট্রিলিয়ন আপনার আদায় ঘাটতি থাকবে। এটা কোত্থেকে পূরণ করবেন? এক্সট্রা যে 1 ট্রিলিয়ন, মানে ওই 2 ট্রিলিয়নের বাইরে যেটা নাকি সরকার শো করছে, তাহলে এটা তো আপনার ওই দেখা যাবে সাধারণভাবে আমরা যে কাজটা করি যে ব্যাংকগুলো, তফসিলি ব্যাংকগুলো থেকে লোন নেই। যদি ব্যাংকগুলো সিকিউরড ভাবে সরকারকে লোন দিতে পারে, সরকার ব্যাংকগুলোকে আর আমাদের মতো বেসরকারি খাতে লোন দিবে? যদি না দেয় তাহলে আমি নতুন করে কিভাবে বিনিয়োগ করব, নতুন করে কিভাবে কর্মসংস্থান করব? তো ঘুরে ফিরে কিন্তু আবারও পুরনো সেই অর্থনীতির যে দুষ্টচক্র জালে কিন্তু আমরা আটকা পড়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পুঁজিবাজারকে যদি নাকি আমরা সত্যিকারের যে পুঁজিবাজারের যে উদ্দেশ্য, যে বিনিয়োগ সংগ্রহ করা, যে নতুন নতুন কারখানার জন্য বা পুরোনো কারখানার জন্য, সারা বিশ্বেই এই হেভি ইন্ডাস্ট্রিগুলো কখনোই আপনার ব্যাংকের উপর নির্ভরশীল থাকে না, তারা পুঁজিবাজারের উপর নির্ভরশীল থাকে। তো পুঁজিবাজারটাকে যদি আমরা সত্যিকারের একটা পুঁজিবাজার যেটা তার যা করণীয় সেই জায়গায় নিতে পারি, তাহলে হয়তো বা আমাদের পক্ষে বিনিয়োগের একটা মানে অগ্রগতি করা সম্ভব হবে। আমরা আশা করছি যে আমাদের পুঁজিবাজারটা সেই কাজটা করতে পারবে এবং সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। জি। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।